গল্পটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পে বর্ণিত সাম্প্রদায়িক দাঙ্গা হানাহানি শুধুমাত্র এক ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরির খাতিরেই ব্যবহৃত হয়েছে। আমরা কোনো রকম সাম্প্রদায়িক বিভাজনকে সমর্থন করছি না। নমস্কার, আমি আসঞ্জন। রহস্যের অন্ধকারে ইউটিউব চ্যানেলে আজ আপনারা শুনতে চলেছেন লেখিকা বৈশালী দাশগুপ্ত নন্দীর কলমে একুল ওকুল। বৈশালী দাশগুপ্ত নন্দী উত্তর কলকাতার বাসিন্দা, পেশায় শিক্ষিকা, নেশায় লেখিকা। 2019 বইমেলায় প্রথম প্রকাশিত হয় তার প্রথম একক গল্পগ্রন্থ বিভা পাবলিকেশন থেকে নরকের দ্বার খোলা, যার বর্তমানে তৃতীয় সংস্করণ সম্পূর্ণ হয়েছে। 2022-এ নিউটন বইমেলায় প্রকাশিত হয়েছে বিভা পাবলিকেশন থেকে জেগে আছে শয়তান ও অরণ্যমন প্রকাশনী থেকে শাপদ। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই লেখিকা বৈশালী দাশগুপ্ত নন্দীকে আমাদের পাশে থাকার জন্য। শুরু করছি আজকের গল্প, বৈশালী দাশগুপ্ত নন্দীর কলমে একুল ওকুল। নিশুতপুর আর রফিগঞ্জের সীমানা নির্দেশ করছে যে বিশাল মাঠটা, তারই এক পাশে রয়েছে নিশুতপুরের কবরখানা, আর অন্য পাশে রফিগঞ্জের শ্মশান। অবাক কাণ্ড এই যে নিশুতপুরের বাসিন্দারা প্রায় সকলেই হিন্দু, আর রফিগঞ্জে বাস মুসলমানদের। শোনা যায় দেশভাগের সময়কার এক করুণ কাহিনী জড়িয়ে আছে এই দুই গ্রামের ইতিহাসের সঙ্গে। এক সময় এই দুই গ্রামের মানুষ পাশাপাশি বন্ধুর মতো বাস করত। তখন দুই গ্রামেই ছিল প্রায় সম পরিমাণ হিন্দু মুসলমানের বাস। ঈদে আর দুর্গাপুজোয় ছিল দুই সম্প্রদায়ের সমান অংশীদারি। দেখে বোঝার উপায় ছিল না ঈদের দিন ঝলমলে পোশাকে হেসে গড়িয়ে পড়া ছেলেটির নাম রাঘব রায়, আর দুর্গাপুজোর অঞ্জলির জোগাড় করতে ব্যস্ত মেয়েটি হল আনোয়ার আলীর ছোট্ট কন্যা সগুফতা। কাশির দমক সামলাতে খানিক থামতে হলো খুড়োকে। খুড়োর বয়স হয়েছে, তবু দুই কিশোর কিশোরীর গল্প বলতে বলতে তার চোখের কোল কেন ভিজে ওঠে, কেনই বা কেঁপে যায় গলা, কে জানে। নিজেকে একটু সামলে নিয়ে আবার খুড়ো বলতে থাকে। তাই সেই সময় অভিভাবকদের চোখের আড়ালেই একটু একটু করে তৈরি হচ্ছিল যে গল্প, কে জানতো তার পরিণতি 100 বছর পরেও তটস্থ করে রাখবে দুই গ্রামের মানুষকে। একসঙ্গে খেলতে খেলতে বড় হবার পথেই কি করে যেন হৃদয়ের একুল ওকুল দুকুল ভেঙে গেল দুই কিশোর কিশোরীর। নিশুতপুরের জমিদার বংশের কিশোর পুত্র রাঘব প্রেমে পড়ল তাদেরই লেঠেল রফিগঞ্জের আনোয়ার আলীর কন্যা শগুফতার। হিজাবের বাধা পার করে চার চোখের সংঘর্ষে ছিটকে গিয়েছিল ধর্মীয় বেড়াজাল। যদিও আগেই বলেছি, ধর্মীয় বেড়াজাল যত না ছিল তার চেয়ে বেশি ছিল বিলুপ্ত প্রায় জমিদারির অহংকার, সামাজিক অবস্থানগত বাধা। কিন্তু পোশাক আশাক চিন্তা ভাবনায় অত্যন্ত আধুনিক স্কুলে পড়া রাঘব বাবার অহংকারের ছিটে ফোঁটাও নিজের মধ্যে প্রবেশ করতে দেয়নি। পড়াশোনার অবকাশে বৃদ্ধ পিতার আমতে এসে তার উচ্চবংশীয় অভিজাত্যকে পিছনে ফেলে বেরিয়ে পড়তো মেঠো বন্ধুদের সঙ্গে। কখনো মাইলের পর মাইল তাদের পাশে হেঁটে পৌঁছে যেত কোনো বাউল মেলায়, কখনো বা দুপুরে কোনো গরিব চাষা বন্ধুর সঙ্গে তার বাড়িতেই গুগলি সেদ্ধ আর নুন দিয়ে দুটি মোটা চালের ভাত খেয়ে গামছা পেতে শুয়ে পড়ত তাদেরই দাওয়ায়। আরে কি সৌভাগ্য আমার, জমিদারের ছেলে হয়ে তুমি এসেছো আমার বাসায়। এখন কোথায় যে তোমাকে বসতে দিই
আর কি দিয়ে আপ্যায়ন করি? আমরা তো গরিব গুরব মানুষ। জমিদার আমার বাবা চাচা, আমি না। আমি শুধুই রাকিবুলের বন্ধু। ও চাচি, কি রেঁধেছো বলো তো? খুব খিদে পেয়েছে। আরে তুমি ওসব ছাড়ো তো আব্বা। রাঘব আমাদের বন্ধু, ও ওসব মাথাতেও রাখে না। আমি আমি দাও, ভাত দাও আমাদের। শক্ত সমর্থ চেহারার আনোয়ার আলী রাঘবের জন্মের বহু আগে থেকেই জমিদার বংশের লেঠেল। রাঘব কেন, রাঘবের তিন দাদাও তার কোলে পিঠে মানুষ। আনোয়ারের তৃতীয় স্ত্রীর কনিষ্ঠতম সন্তান হলো এই সগুপ্তা। আনোয়ারের সেজ পুত্র আব্বাস ছিল রাঘবের গলাগলি বন্ধু। কাজেই আনোয়ারের মাটির বাড়িতেও যাতায়াত ছিল রাঘবের। আনোয়ারের অন্দরমহলে পর্দা প্রথা প্রচলিত ছিল ঠিকই, কিন্তু বাকি দুই স্ত্রীর মতো তার তৃতীয় স্ত্রী রাবেয়াও যখন 40 বছর বয়স হওয়ার আগেই মারা যায়, তারপরে অন্দরের আবরু রক্ষার ভার পড়েছিল বছর 15 সগুপ্তার উপরেই। মাথার উপরে 4 দাদা ও বাবা থাকা সত্ত্বেও কিভাবে যেন তার কিশোরী সুলভ প্রগল্ভতা পর্দা প্রথার কাঠিন্যকে একটু আলগা করে দিয়েছিল। বলি, আনোয়ার মিয়া ঘরে আছো নাকি? ও আনোয়ার মিয়া! আরে নূর সাহেব যে, তা এত সকাল সকাল যে, খবর ভালো তো? আমার খবর পরে নেবেন গো, আগে নিজের ঘরের খবর রাখেন। পাড়ায় যে এবার ঢিঢি পড়বে। আহ, কেন বলেন দেখি, কি হলো? আপনার ছোট মেয়ে সগুপ্তা ওই জমিদারের ছেলের সাথে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে গো, মাঠে ঘাটে নদীর পাড়ে। আজ দেখি পীর বাবার মাজারের পাশে দাঁড়িয়ে গপ্প করছে দুজনে। মেয়ে তো বড় হলো, এবার বিয়ে থা দেন গা। বেশি ধিঙ্গি মেয়ে ঘরে থাকা ভালো না। ও, এই কথা। এ নিয়ে ভাববেন না নূর সাহেব, মেয়ে আমার সহবত জানে আমার মাথা কাটা যায় এমন কোনো কিছুই করবে না। আর রাঘব অমন ছেলে পাড়ায় দুটো আছে। বংশের কথা যদি ছেড়ে দেই, তো এত ভদ্র সভ্য ভালো ছেলে পাওয়াই ভার। তাই বলে হিঁদুর ছেলে? জাতি ধর্ম রাখতে দেবে না দেখছি। আরে হিন্দু মুসলমান ধুয়ে কি জল খাবো নাকি নূর সাহেব? মেয়ে আমার যেখানে ভালো থাকবে সেখানেই মেয়ে দেব। আর ভুলেও এসব কথা বলতে আমার কাছে আসবেন না গো। আপনার মতলব আমি ভালোই বুঝে গেছি। আপনার ওই অকস্মা মাতাল ভাইবোকে আমি কিছুতেই মেয়ে দেব না। তাতে যদি আমার মেয়ে সারা জীবন ঘরে বসে থাকে তো তাই থাকবে, এই আমি বলে দিলাম। আনোয়ার বোধহয় বয়সকালের কনিষ্ঠ সন্তান একমাত্র কন্যা সগুপ্তাকে একটু বেশি স্নেহ করত। স্নেহের রন্ধ্রপথেই প্রবেশ করেছিল প্রশ্রয়। স্নেহ তো তার ছিল উভয় পক্ষের প্রতি। রাঘবকেও কম ভালোবাসত না আনোয়ার। মেয়ের সঙ্গে তার মেলামেশা চোখে পড়েনি এমনটাও নয়, তবে বাপের মন তো কন্যার ভবিষ্যৎ সম্পর্কে হয়তো নিজের অজান্তেই কোনো বড় স্বপ্ন দেখে ফেলেছিল আনোয়ার। তো বলে আবার একটু জল খেলো খুড়ো। আমরা 4 বন্ধু খুড়োর প্রায় গা ঘেঁষে বসেছি এতক্ষণে। খুড়োর গল্প বলার কায়দা যে এত আকর্ষণীয়, মনে হচ্ছিল চোখের সামনে ঘটতে দেখছিলাম ঘটনাগুলো। বয়স হয়েছে খুড়োর, এক টানা কথা বলে হাঁফিয়ে যায়। খুড়ো একটু দম ফেলুক, এই সুযোগে আমাদের এই গণ্ড গ্রামে আসার কারণটা একটু
কবরখানা আর রফিগঞ্জের শ্মশানের গল্প। এখন এই দুই সৎকার স্থানই পরিত্যক্ত। মানুষ এখন শেষ শান্তির জন্য খুঁজে নিয়েছে অন্য ঠিকানা। কিন্তু বিশেষ বিশেষ রাতে নাকি মাঠের দুপাশে মুখোমুখি অবস্থিত দুই ধর্মের দুই শেষ শয্যা জেগে ওঠে। আড়মোড়া ভেঙে উঠে বসে একে অপরের দিকে চেয়ে থাকে। অব্যক্ত আকুতিতে খান খান হয়ে ভেঙে পড়ে রাতের নিস্তব্ধতা। যারা মাঠের ধারে কাছে থাকে তাদের কানে ভেসে আসে নারী পুরুষের মিলিত স্বরের কান্নার সুর। দুই গ্রামে বিরাজ করে এক আতঙ্কের আবহ। বছরে একদিনই এরকম হয়। আস্তে আস্তে গ্রাম দুটি খালি হতে শুরু করেছে। যাদের উপায় আছে তারা শহরের দিকে বাড়িঘর নিয়ে চলে যাচ্ছে, আর যাদের নেই তারাও অন্তত ছেলেপিলেদের পাঠিয়ে দিচ্ছে শহরে। এভাবেই সাহেবের বাবা মা আর জেঠু জেঠি দেশের বাড়ি আগলে পড়ে আছেন। সাহেব আর ওর তুতো ভাই বোনেরা সকলেই শহরে। এতদিন পর বিভিন্ন কারণে চার বন্ধু প্রায় একই সঙ্গে ছুটি পেয়ে কম বয়সের কৌতূহল মেটাতে চলে এসেছি নিশুতপুরে। আমি, প্রমিত আর নিশান সাহেবকে আড়াল করে ঠিক করেছি রাতে একবার অন্তত এই শ্মশান আর কবরখানার দর্শনে যাব। সাহেব আর ওর বাড়ির লোক জানলে বেরোতে দেবে না, তাই ওদের লুকিয়েই বেরোতে হবে। তার আগে এর গল্পটা জানা জরুরি, যেটা সাহেব আমাদের খুব ভালোভাবে বলতে পারিনি। আর ওর বাড়ির লোককে জিজ্ঞেস করার ইচ্ছে ছিল না, তাহলে হয়তো ওরা আমাদের এখানে আসার উদ্দেশ্য আঁচ করে ফেলতেন, আর সেটা আমরা চাইনি। তাই সাহেবের বাড়ি থেকে কয়েক পা দূরের চায়ের দোকানের বিক্রেতা বৃদ্ধ খুড়োকেই বেছে নিয়েছিলাম। আজ সকালেই এসে পৌঁছেছি এখানে। খুড়োর বিক্রিবারটা যখন শেষের মুখে রাত 8টা নাগাদ চার মূর্তি গল্প শুনতে খুড়োর দোকানে উপস্থিত হয়েছি। অক্টোবরের প্রথম দিক, শহরে ঠান্ডা না পড়লেও গ্রামে রাতের দিকে বেশ একটা শিরশিরে ঠান্ডা অনুভূত হচ্ছে। হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপ নিয়ে জমে উঠল খুড়োর গল্প। এভাবেই কেটে গেল 2-4টে বছর। মাতৃহীন সগুপ্তার বিবাহের প্রসঙ্গ বারবার উঠতে থাকলেও বাস্তবায়িত হচ্ছিল না, উদ্যোগ আর সঠিক পাত্রের অভাবে। রাঘব স্কুল শেষ করে তখন কলেজে। তার বৃদ্ধ পিতা এখন শয্যাশায়ী। বড় দাদা নীতিশ দেখাশোনা করে জমিদারির সামান্য যা কিছু কাজকর্ম। এমন সময় এলো সেই সর্বনাশের দিন। ভাগ হয়ে গেল বাংলা। এতদিন ধরে পাশাপাশি বাস করছিল যে মানুষগুলো সহোদর ভাইয়ের মতো, রাতারাতি একে অপরের রক্তের পিয়াসী হয়ে উঠল। বাইরের পৃথিবীতে ঘটে চলা ঘটনাবলীর গনগনে আঁচ স্পর্শ করল নিশুতপুর আর রফিকগঞ্জকেও। হিন্দু মুসলমানের দ্বন্দ্বে রক্ত ঝরল দুই গ্রামের পথে ঘাটে। পাশের বাড়ির মানুষকেও আর বিশ্বাস করছিল না কেউ। এমন পরিস্থিতিতে জানি না কিভাবে নিশুতপুর হয়ে গেল হিন্দুর আর রফিকগঞ্জ মুসলমানের। নিশুতপুরের মুসলমানরা গিয়ে ঘর বাঁধল রফিকগঞ্জে, আর রফিকগঞ্জের পুরুষাক্রমে বাস করে আসা হিন্দুদের নতুন সংসার হলো নিশুতপুরে। শুধু বদলানো গেল না শ্মশান আর কবরখানার অবস্থান। এমনই এক থমথমে সন্ধ্যায় একদল উন্মত্ত জনতা রাঘব আর সগুপ্তাকে আবিষ্কার করলো ওই শ্মশান আর কবরখানার মাঝের মাঠে, একে অপরের আলিঙ্গনে, যেন শেষবারের মতো তারা ছুঁয়ে নিচ্ছে পরস্পরকে।
ঠিক বুঝতে পারছি না অন্ধকারে। এই চল তো সবাই। খুব সাবধান, শুনছে মুসলমানের দলও বেরিয়েছে ওই পাড়া থেকে। আসতে দে, দেখে নেব। আর ছাড়া নেই, দেখলেই কচু কাটা করব। এই কে রে তোরা? পালাবি না, একদম পালাবি না, দাঁড়া, চুপ করে দাঁড়া। আরে ওটা আনোয়ারের ছোট মেয়েটা না? এইবার হাতে পেয়েছি। এরা খুব সাহস, এই সময় ঘরের বাইরে বেরিয়েছিস? রাঘব বাবু, আপনি যান এখান থেকে। মেয়েটাকে আমাদের হাতে তুলে দিন। ছিচি ছিচি, লজ্জা শরম নেই থিঙ্গি মেয়ে, বেটা ছেলের বুকের সঙ্গে লেগে দাঁড়িয়ে আছে। আয়, তোর শখ আজ আমরা পূরণ করব। খবরদার, কেউ এগোবে না। আমি জমিদারের ছেলে, আমাদের গায়ে হাত পড়লে কেউ রক্ষা পাবে না। আব্বু, আব্বু আমাদের বাঁচাও। অন্ধকার পুড়ে কখন যেন এসে দাঁড়িয়েছে আনোয়ার লেটেল, খালি গা, খাটো করে লুঙ্গি পরনে, চোখগুলো জল জল করছে, বৃদ্ধ দেহে পেশিগুলো যেন অন্ধকারেও চকচক করছে। ক্ষণিকের জন্য থমকে গেল দলটা। আনোয়ার তার বাঁশের লাঠি হাতে আড়াল করে দাঁড়িয়েছে সগুফতা আর রাঘবকে। ঠিক সেই মুহূর্তে উল্টো দিক থেকে উন্মত্ত জনতার কোলাহল ভেসে আসে। মুসলমানের দল এসে পড়েছে। দুই যুযুধান গোষ্ঠীর মাঝে পাথরের দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকে সগুপ্তা আর রাঘব, একে অপরকে আঁকড়ে, আর তাদের আড়াল করে আনোয়ার। কিন্তু একা আনোয়ার কি বা করতে পারত? উভয় পক্ষের জনতা দুদিক থেকে ঝাঁপিয়ে পড়ল ওদের উপর, টেনে ছেড়ে নিল যেন বনস্পতির দেহ থেকে ব্রততিকে। রাঘবকে টেনে নিল মুসলমানের দল রফিকগঞ্জের দিকে, আর সগুপ্তাকে হিন্দুর দল নিশুতপুরের দিকে। শোনা যায় আনোয়ার নাকি চেষ্টা করেছিল তার লেঠেলের বিদ্যা কাজে লাগিয়ে রাঘবকে বাঁচানো, কিন্তু বুড়ো হাড়ে খুব বেশিক্ষণ জুঝতে পারেনি। হ্যাঁ, উন্মত্ত জনতা তাকেও পিটিয়ে হত্যা করে। তারপর রফিগঞ্জের শ্মশানে জ্বলে উঠেছিল একটা চিতা, যাতে হাত পা বেঁধে জীবন্ত চড়ানো হয়েছিল একটি সত্য যুবককে, যে শুধু ভালোবাসতেই জানত। অন্যদিকে সহতার উপরে চলেছিল অমানসিক নির্যাতন। যে পথ দিয়ে চলে গেলি সে পথ এখন ভুলে গেলি রে, যে পথ দিয়ে চলে গেলি সে পথ এখন ভুলে গেলি রে, কেমনি করে ফিরবি কাহার দ্বারে। পাঁচজন, 10 জন না, 20 জন, কতজন মিলে ওর নব্য যুবতীর দেহটাকে ছিঁড়ে খুঁড়ে শেষ করে দিয়েছিল। তা বোধ হয় নিজেও গুণে শেষ করতে পারেনি মেয়েটা। তাই জনম গেল শান্তি পেরি না রে, তাই জনম গেল শান্তি পেরি না রে। গোনা শেষ হবার আগেই হয়তো ওর দু চোখের আলো নিভে গিয়েছিল। মরে যাওয়ার কতক্ষণ পর ওরা সেটা টের পেয়েছিল জানি না, তবে যখন টের পেল তখন নিশুতপুরের কবরে কোন রকমে মাটি চাপা দেওয়া হয়েছিল দেহটাকে। সেটা ছিল বছরের এমনই একটা সময়,
ঈদ আর দুর্গাপুজোর মাঝামাঝি। ঠিক কোন তিথি বা নক্ষত্র ছিল তা তো কেউ খেয়াল করেনি, কিন্তু সেই থেকে প্রতি বছর এই সময় কোনো একদিন ওই কবর আর শ্মশান রাতে জেগে ওঠে। পৈশাচিক আর্তনাদ আর কান্নায় ভরে ওঠে দুই গ্রামের আকাশ বাতাস, যেন 100 বছরেরও বেশি সময় ধরে দুই প্রেমিক প্রেমিকার বুক ফাটা যন্ত্রণা তাদের মৃত্যুর তিথিতে শব্দে প্রকাশ পায়। খুড়োর গল্প শেষ। রাত অনেক হয়েছে, আমরাও যেন নিশ্চুপ হয়ে গেছি গ্রামের থমথমে রাতের মতো। সাহেবের বাড়িতে ফেরার পথে আকাশে তাকিয়ে দেখলাম এক ফালি চাঁদ যেন আতঙ্কে সিটিয়ে রয়েছে। 2-3 দিন হলো ঈদ গেছে, দুর্গাপুজো প্রায় এসে গেছে। এমনই কোনো একদিনে বিনা অপরাধে কেবল অমানসিক হিংসার বলি হয়ে প্রাণ হারিয়েছিল 2 সদ্য যুবক যুবতী। সাহেবকে বললাম বাড়িতে গিয়ে খাবার ব্যবস্থা করতে। আমরা 3 জন সিগারেট ধরিয়ে বাড়ির বাইরের রাস্তায় পায়চারি করতে লাগলাম। মাথাটা কেমন ভারী ঠেকছে। সাহেব একটু ইতস্তত করলেও শেষ পর্যন্ত কিছু না বলে বাড়ি চলে গেল। আমাদের সিগারেট যখন প্রায় শেষের পথে, তখন হঠাৎ একটা অদ্ভুত শব্দে একসঙ্গে 3 জন চমকে পেছনের দিকে তাকালাম। কেউ যেন গুঙিয়ে গুঙিয়ে কাঁদছে। প্রথমে একটা নারী কণ্ঠ, তারপর 1 থেকে 2 থেকে শত শত নারী পুরুষের সম্মিলিত গলার স্বর। বুক ফাটা আর্তনাদে আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠেছে। অদ্ভুতভাবে কোথা থেকে কুয়াশা নেমে এসেছে চারিদিকে। কুয়াশার চাদরে ঢাকা পড়ে গেছে চাঁদও। আমাদের মধ্যে প্রথম নড়ে উঠল প্রমিত। আমার হাত ধরে এক হ্যাচকা টান দিয়ে নিশানের দিকে তাকিয়ে বলল, চল। কোথায় যাব জানি না, তুই চল। ঘুটঘুটে অন্ধকারে কুয়াশার পর্দা ভেদ করে আওয়াজ লক্ষ্য করে ছুটে চললাম 3 বন্ধু। কত দূর ছুটেছি জানি না, এসে থামলাম এক ধূধু প্রান্তরে। এখানে কুয়াশা আরো ঘন, কান্নার শব্দ এখন আরো বেশি স্পষ্ট। যদিও মনে হচ্ছে শব্দটা যেন দরজা জানলা আষ্টে পৃষ্ঠে বন্ধ কোনো ঘরের মধ্যে থেকে ভেসে আসছে। অর্থাৎ শব্দটার ফ্রিকোয়েন্সি মোটেই তীক্ষ্ণ নয়, ভোতা। আমাদের মনে হলো আমরা এসে দাঁড়িয়েছি নিশুতপুরের কবর আর রফিগঞ্জের শ্মশানের মাঝখানে। যদি খুব গুলিয়ে না ফেলি তবে আমাদের বাঁ দিকে নিশুতপুর আর ডান দিকে রফিগঞ্জ। নিশানের গলা থেকে একটা চাপা স্বরে আমার চটকা ভাঙল। তাকিয়ে দেখি মাঠের দুদিক থেকে কুয়াশা দিয়ে তৈরি কিছু অবয়ব যেন হাওয়ায় ভেসে ভেসে আসছে। তাদের প্রত্যেকটি একই রকম, তা সত্ত্বেও প্রতিটিকে আলাদাভাবে বোঝা যাচ্ছে। নিশুতপুরের দিক থেকে কিছু, আবার রফিগঞ্জের দিক থেকে কিছু। অবয়বগুলোর চোখমুখ কিছু বোঝা না গেলেও মুখের কাছটায় একটা গোল ছিদ্র মতো, যেন চিৎকার করার জন্য হা করেছে। শব্দটা এখন ক্রমশ তীব্র হচ্ছে। দুপাশ থেকে ভেসে এসে অবয়বগুলো মাঠের মাঝখানে এসে জড়ো হচ্ছে। সেখানে যেন একে অপরকে আঁকড়ে কাঁদছে তারা। হঠাৎ আমার মনে হলো এখানে থাকা আর ঠিক নয়। একটা কনকনে শীতলতা আমাদের জড়িয়ে ফেলছে পাকে পাকে। নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। ভারী হয়ে এসেছে আশেপাশের বাতাস। মনে হলো 100 বছরের এই রহস্য আমরা 3 শহুরে মানুষ জেনে ফেলি, এ যেন গ্রামের প্রকৃতি চাইছে না। কোনো রকমে কিভাবে ওখান থেকে ফিরে এলাম তা চাইলেও বর্ণনা করা সম্ভব নয়।
সাহেব, ওর বাবা আর জেঠু আমাদের খোঁজে এদিকেই আসছিলেন। প্রায় হতচেতন অবস্থায় আমাদের পেয়েছিলেন তারা।